বৈভব সূর্যবংশীর ব্যাটিং এখন একটা আলাদা আকর্ষণ। আইপিএলে যেই দিন রাজস্থান রয়্যালসের ম্যাচ থাকে, আগে ব্যাটিং করছে তারা নাকি পরে ব্যাটিং করছে, কোন সময় সূর্যবংশী ব্যাটিংয়ে নামবেন ওইটা দেখার একটা আগ্রহ দর্শকদের তুমুলভাবেই থাকে। আজকের ম্যাচটাতেও তিনি নিরাশ করেননি। ঠিকই সূর্যবংশীর ব্যাটে ঝড় উঠেছে, যদিও সেই ইনিংসটা বড় হয়নি খুব একটা। তারপরও তো ভাই ২১ বলে ৪৬ রানের একটা ইনিংস খেলেছেন। আইপিএলে এই সিজনে সর্বোচ্চ যে ৪০ ছক্কা তার ছিল, তার সঙ্গে আরও ৩টা ছক্কা যোগ করেছেন। ২২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং রাজস্থান রয়্যালসকে একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন। কিন্তু যে ফাউন্ডেশনটা তৈরি করে দিয়েছিলেন সূর্যবংশী, তার উপর দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস কি সেটা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে? আসলে তো পারেনি। যেই ম্যাচে অবশ্যই রাজস্থান রয়্যালসের রান হওয়া উচিত ছিল ২২০-২৩০, ম্যাচ শেষে তাদের ক্যাপ্টেন রিয়ান পরাগও সেইটা বলেছেন। সেই ম্যাচে তারা মাত্র ১৯৩ রান করেছে। ফলে সূর্যবংশীর ওই ইনিংসের শুরুতে যে ব্যাটের ঝড়, সেইটা আসলে পরবর্তীতে পুরোপুরি তারা কাজে লাগাতে পারেনি। অবশ্য সূর্যবংশীর এই সিজনে এমন ঘটনা ঘটেছে যে তিনি সেঞ্চুরি করার পরও দল হেরেছে। রাজস্থান রয়্যালস আজকেও হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ উইকেটে এবং এই পরাজয়টা রাজস্থানের সর্বশেষ ৩ ম্যাচে দ্বিতীয়বারের মতো দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হলো এবং দিল্লির কাছে ২টো ম্যাচই তারা হারল। আর এই পরাজয়ে আইপিএলের প্লে অফে খেলার সম্ভাবনাটা রাজস্থান রয়্যালসের আরও একটুখানি অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেল। পাঞ্জাব কিংসের কথা বলছিলাম, আজকের দিনের প্রথম ম্যাচের দলটা, যারা নিজেদের প্রথম ৭ ম্যাচের মধ্যে কোনো ম্যাচ হারেনি, ৬টাই জিতেছিল, একটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, তারা আবার সর্বশেষ ৬টা ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালসের অবস্থাও কিন্তু প্রায় সেই রকম। এবারের আইপিএলে নিজেদের প্রথম ৪টা ম্যাচ তারা জিতেছিল, কিন্তু পরের ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টা জিতেছে, ৬টা তারা হেরেছে। ফলে ১২ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। বাকি ২টা ম্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লে অফে ওঠার জন্য। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস, তারা কিন্তু সেই প্লে অফে ওঠার সম্ভাবনাটা আরও একটুখানি উজ্জ্বল করলো, মানে সম্ভাবনাটা তৈরি করলো, উজ্জ্বল করলো মানে কি তৈরি করলো। ১২ পয়েন্ট তাদেরও, তারা 7th পজিশনে রয়েছে ১৩ ম্যাচ খেলে এবং আইপিএলে একমাত্র দল হিসেবে যে এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের সঙ্গে কোন ৩টা দল হবে ওই লড়াইটাও কিন্তু ভীষণ জমজমাট। আজকের এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এই জয় আসলে টার্নিং পয়েন্ট কোনটা, ওই আলোচনাটাই তো করব। দেখেন, ১৯৪ রানের টার্গেট ছিল এবং সেই টার্গেট চেস করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ২ ওপেনার অভিষেক পোরেল এবং কেএল রাহুল পাওয়ার প্লের ৬ ওভারে ৭২ রান তুলে ফেলেছেন। ১০ ওভারের মধ্যে ১০৫ রান তুলে ফেলেছেন। প্রথম ১০ ওভারে ১০৫ রান দিল্লির, পরের ১০ ওভারে আর ৮৯ রান দরকার, হাতে ১০ উইকেটই রয়েছে। এই অবস্থায় আসলে ম্যাচটা তাদের জন্য অনেক সহজ হয়েই গিয়েছে বলতেই হবে। ২ ওপেনারই 50s ঘরে গিয়ে আউট হয়েছেন বটে এরপরে, কিন্তু এইগুলা আসলে রাজস্থান রয়্যালসের জন্য একটু টু লিটল টু লেট। লাস্ট ৫ ওভারে ধরেন ৫২ রান প্রয়োজন ছিল। লাস্ট ৩ ওভারে ওই সময় স্ট্রিকস্টান স্টাবসকে আউট করেছিলেন জফরা আর্চার। লাস্ট ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান। মনে হচ্ছিল ম্যাচটা ইন্টারেস্টিং হলেও হতে পারে। ওই সময় ডনোভান ফেরেইরাকে বোলিংয়ে নিয়ে আসলেন রিয়ান পরাগ। ওইটাকে একটু গ্যাম্বলই লেগেছে। অবভিয়াসলি এটা গ্যাম্বল, যদিও ম্যাচ শেষে পরাগ সেটা স্বীকার করেনি। তিনি বলেছেন যে না, ২ লেফট হ্যান্ডার রয়েছেন, ফলে তিনি ওই অক্ষর প্যাটেল আর ওই জায়গাটাতে ছিলেন ডেভিড মিলার, ফলে তিনি হচ্ছে গিয়ে ওই অফ স্পিনার ডনোভান ফেরেরাকে দিয়েছেন। কিন্তু ফেরেরা ওভারটা থেকে এই দুইজনেই ছক্কা মেরেছেন, ১৬ রান তুলে নিয়েছেন। যেটা ছিল ৩ ওভারে ৩৫ রান প্রয়োজন, সেইটা হচ্ছে গিয়ে তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। এরপরে হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ ২ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল এবং সেইটা তারা সহজেই ওই প্রয়োজনীয়তাটা মিটে ফেলে ডেভিড মিলার আউট হয়েছেন বলে তারপর আশুতোষ নেমে তিনি হচ্ছে গিয়ে ৫ বলে অপরাজিত ১৮ রানে একটা ইনিংস খেলেন। আকসে প্যাটেল অন্যদিকে নট আউট ছিলেন। তারা হচ্ছে গিয়ে ম্যাচটা ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায়। এই যে ইনিংসটা, সেইখানটাতে ওপেনিং পার্টনারশিপ, পাওয়ার প্লে বললাম, ১০ ওভার বললাম, সেইটাই তো আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে। অথচ সেই ওপেনিং পার্টনারশিপটা ম্যাচের দ্বিতীয় বৈধ বলেই তো ভেঙে যেতে পারত। জফরা আর্চার প্রথম বলটাতে ওয়াইড করলেন, ওয়াইড থেকে বাউন্ডারি হয়ে গেল। পরের বলটা হলো থার্ড বল, মানে সেকেন্ড যেটা বৈধ ডেলিভারি, সেইখানটাতেই তো কেএল রাহুল শর্ট লেগে একটা ক্যাচ দিয়েছিলেন, শর্ট ফাইন লেগ ইনফ্যাক্ট একটা ক্যাচ দিয়েছিলেন, কিন্তু সেই ক্যাচটা পাঞ্জা ধরে রাখতে পারেননি। ফলে ওই ক্যাচ মিসটা আসলে অনেক বেশি কস্টলি হয়ে গিয়েছে। এইটা একটা টার্নিং পয়েন্ট অবশ্যই আপনি দাবিদার বলতে পারেন। এবং ওই যে ১৮ নম্বর ওভারটাতে যে বল তুলে দেওয়া হয়েছিল ডনোভান ফেরেরার হাতে,
সেই ওভারটাতে যে তিনি ১৬ রান দিলেন সেইটাকেও টার্নিং পয়েন্টের একটা দাবিদার আপনি অবশ্যই বলতে পারেন। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট এই ২ টার কোনোটা না। দেখেন রাজস্থান রয়্যালস যে ১৯৩ রান করেছে সেই রানটা ২২০-২৩০ হতে পারত, তাদের ক্যাপ্টেনই বলেছেন। কেন বলেছেন? বৈভব সূর্যবংশী ঐরকম আরও একটা ব্লিস্টারিং স্টার্ট এনে দিয়েছেন। হ্যাঁ, একটা লাইফ তিনি পেয়েছিলেন অবশ্যই ৩১ রানে। কিন্তু তারপরেও ২১ বলে ৪৬ রানের ইনিংস, সেই ইনিংসে একটু বিস্ময়কর ছিল যে হচ্ছে গিয়ে ৪ এর সংখ্যা ৬ এর চেয়ে বেশি। এইবার তো তার দেখা যাচ্ছে যে বেশিরভাগ ইনিংসে ওরকমটা থাকছে না। যাই হোক, ওইখানটাতে যশস্বী জয়সওয়াল আউট হলো পাওয়ার প্লের মধ্যে ৬ ওভারে তারা ১ উইকেটে ৭৫ রান তুলে ফেলেছিল। সূর্যবংশীর সাথে ধ্রুব জুরেলের পার্টনারশিপ, ধ্রুব জুরেলও একটা লাইফ পেয়েছেন একদম ইনিংসের শুরুতেই। কিন্তু সেই পার্টনারশিপে তো একটা ভিত্তি পেয়ে গিয়েছিলেন। ইনফ্যাক্ট তারপরে গিয়ে সূর্যবংশী তিনি আউট হবার পরেও রিয়ান পরাগ নেমেছেন এবং তিনিও হচ্ছে গিয়ে একেবারে শুরু থেকেই মেরে খেলা শুরু করেছেন। ২৩ বলে তিনি ৫০ করেছেন এবং যেইটা দেখা গিয়েছিল যে ১৪ ওভার শেষে এই রাজস্থান রয়্যালসের স্কোর ২ উইকেটে ১৬০ রান। শেষ ৬ ওভার হাতে রয়েছে, ৩৬ বল হাতে রয়েছে, এতগুলো উইকেট হাতে রয়েছে। সেখান থেকে ২২০-২৩০ রান আসলে হবে না কেন? কিন্তু আসলে হয় নাই। কেননা শেষ ৬ ওভারে তারা মাত্র ৩৩ রান তুলতে পেরেছে ৬টা উইকেট হারিয়ে এবং এইখানটাতে ১৫ নম্বর ওভারটা মিচেল স্টার্কের সেইটা ডিফারেন্সটা মেক করে দিয়েছে। মিচেল স্টার্ক তার প্রথম ২ ওভারে ২৮ রান দিয়েছিলেন। ওই সময়টাতে তার হয়তো বোলিংয়েও আনার কথা না, আরেকটু পরে হয়তোবা আনার কথা। কিন্তু ওই পার্টনারশিপ ব্রেক করার জন্য ডেসপারেট হয়েই মিচেল স্টার্ককে বোলিংয়ে নিয়ে আসা হয় এবং মিচেল স্টার্ক ওই ১ ওভারে তিনি ৩টা উইকেট তুলে নেন। প্রথমে একটা কাটারে রিয়ান পরাগ, যিনি বলছিলাম ২৩ বলে ৫০ করেছেন, তার উইকেটটা নিলেন। ডনোভান ফেরেরার উইকেটটা নিলেন এবং ডনোভান ফেরেরার উইকেটটা নিলেন এবং হচ্ছে গিয়ে রবি সিং এর উইকেটটা নিয়েছেন। ১ ওভারে যে তিনি ৩ উইকেটটা নিয়ে একেবারে এলোমেলো করে দিলেন এই রাজস্থান রয়্যালসের ইনিংসটা, সেইখান থেকে সেই ইনিংসটা আর গতি পায়নি। ধ্রুব জুরেলের পরে ৫০ করেছেন বটে, কিন্তু শেষ দিকে গিয়ে যেটা বলছি, শেষ ৩৬ বলে ৬ ওভারে মাত্র ৩৩ রান, ১৬০ রান ১৪ ওভারে ২ উইকেটে হবার পর এইটা আসলে অ্যাকসেপ্টেবল না। এইখানটাতেই আসলে ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গিয়েছে রাজস্থান রয়্যালস আমার কাছে মনে হয়। তাই এই ম্যাচটাতে যেইখানে রাজস্থান রয়্যালসের সর্বশেষ ৮ ম্যাচে ৬ নাম্বার পরাজয় এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সর্বশেষ ৩ ম্যাচের মধ্যে ২ বার মুখোমুখি হলো, ২ বারই তারা হেরে গেল। প্লে অফে ওঠার সম্ভাবনাটা আরও একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, দিল্লির সম্ভাবনাটা আরও একটু উজ্জ্বল হলো। সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট রাজস্থান রয়্যালসের ১৪ ওভারে ওইরকম একটা ভালো স্টার্ট পাওয়ার পরের শেষ দিকে গিয়ে খেই হারিয়ে ফেলা, স্পেশালি ওই ১৫ নম্বর ওভারটা মিচেল স্টার্ক, যেই ওভারটাতে তিনি ৩টা উইকেট তুলে নিয়েছেন। এইটা ছাড়া অন্য কোনো কিছুকে কি টার্নিং পয়েন্ট, যতই ওইটা কে এল রাহুলের ক্যাচ মিস বলেন কিংবা ধরেন ওই যে ডনোভান ফেরেরাকে বোলিং দিয়েছিলেন ১৮ নম্বর ওভারে সেগুলো বলেন, তবে ভাই রানটা ২২০-৩০ আরও বেশি চাই, কি ২৪০-৪০ও হতে পারত। হলে তো আসলে এই ম্যাচটা হয়তোবা রাজস্থান রয়্যালস জিতে যেত মিচেল স্টার্কের করা ওই ১৫ নম্বর ওভারটাকেই। তাই আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি? একমত তো হবারই কথা।